জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হতে পারে কাল। প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গেছেন সিএসসি, ভাষণ চূড়ান্ত। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার উপযুক্ত নয় বলছে মেডিকেল বোর্ড। পাশে থাকছেন জুবাইদা। বেগম রোকেয়ার স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি বললেন প্রধান উপদেষ্টা। নারীর অগ্রযাত্রায় অবদান রাখায় 4 জনকে পদক প্রদান। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তারেক রহমানের। প্রতিষ্ঠানের স্বাধীনতা, পুরোপুরি স্বচ্ছতা আনা সহ 7 পরিকল্পনা বিএনপির। সঠিক ব্যক্তিকে ভোট দিলে দুর্নীতি কমবে বললেন দুদক চেয়ারম্যান। দুর্নীতিবাজদের সামাজিকভাবে প্রতিরোধের আহ্বান অর্থ উপদেষ্টার। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ। 6 মরদেহ পোড়ানোর মামলায় ফের সাক্ষ্য 14 ডিসেম্বর। এবং জেরুজালেমে জাতিসংঘ সদর দপ্তর দখল নিয়ে পতাকা উড়ালো ইসরায়েল। চূড়ান্ত দখলদারিত্ব বলছে সংস্থাটি। শেষ জিম্মির খোঁজে গাজায় অভিযান। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি ডানা ইসলাম। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার জন্য জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার সিএসি এম নাসির উদ্দিনের ভাষণ চূড়ান্ত। আগামীকাল বুধবার তফসিল ঘোষণা হতে পারে। মঙ্গলবার ইসি এসব তথ্য জানিয়েছে। এদিকে তফসিল ঘোষণার বিষয়ে পরামর্শ নিতে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন সিএসি। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন তিনি। এর আগে সিএসির ভাষণ রেকর্ড করার জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে নির্দেশনা দেওয়া হয়েছে। রীতি অনুযায়ী যেদিন ভাষণ রেকর্ড করা হয় সেদিনই তফসিল ঘোষণা করা হয়ে থাকে। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল সম্পর্কে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, ভাষণ কখন রেকর্ড হবে কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। ডানা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে তফসিল ঘোষণার সময় একেবারেই কিন্তু ঘনিয়ে আসছে, অর্থাৎ গতকাল ইসি সচিব যেমনটা জানিয়েছেন যে আগামীকাল প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এজন্য তারা বিটিভি এবং বাংলাদেশ বেতারকে একটি চিঠি দিয়েছেন। তো আমরা এর আগের যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনের রেওয়াজ অনুযায়ী যতটুকু দেখেছি যে যেদিনই আসলে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়ে থাকে সেই দিনই কিন্তু মূলত তফসিল ঘোষণা হয়ে থাকে। ঠিক সেই ধারাবাহিকতায় আমরা বলতে পারি হয়তো আগামীকালই ঘোষণা হতে যাচ্ছে সেই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এবং এরই মধ্যে আজকে অর্থাৎ কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচন সচিবালয় থেকে বের হয়েছেন মূলত প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে, এবং সেখানে হয়তো নির্বাচনের আইনি কোনো পরামর্শ নিয়ে তিনি প্রধান বিচারপতির সাথে কথা বলতে পারেন, এমনটাই কিন্তু আমরা ধারণা করছি। এবং এর আগের নির্বাচনেও কিন্তু নির্বাচনের আগে প্রধান বিচারপতির সাথে দেখা করার একটি রেওয়াজও কিন্তু রয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় একেবারে চূড়ান্ত ক্ষণে কিন্তু রয়েছে নির্বাচন কমিশন, এবং তারা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করেছেন। এবং বিশেষ করে যেহেতু একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে, জাতীয় নির্বাচন এবং গণভোট, সেক্ষেত্রে তাদের যে বাড়তি কিছু প্রস্তুতির দরকার ছিল সেগুলো কিন্তু তারা একেবারেই শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। বিশেষ করে আপনি জানেন যে ইতোমধ্যে সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে, গোপন কক্ষ এবং গোপন বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের বাজেট নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় আসলে একেবারেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে নির্বাচন কমিশন, এবং আগামীকাল হয়তো আমরা দেখতে পাবো সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনক্ষণটি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। জুনায়েদ, ধন্যবাদ আপনাকে। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান লন্ডন থেকে আসার পর থেকে নিয়মিত হাসপাতালে আসছেন, বৈঠক করছেন মেডিকেল টিমের সঙ্গে। এদিকে আজ সকালে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও তা আপাতত স্থগিত করা হয়েছে। মেডিকেল বোর্ড জানিয়েছে খালেদা জিয়াকে শারীরিক অবস্থার কারণে এখন এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার উপযুক্ত নয়।
অঙ্কন চৌধুরীর রিপোর্ট। শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বর্তমানে তিনি প্রেসক্রাইব করা চিকিৎসা নিচ্ছেন, এতে প্রত্যাশিত সাড়াও মিলছে। চিকিৎসক বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়া বর্তমানে ভ্রমণ উপযোগী নন। যদিও বিদেশ যাত্রার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল, তবু চিকিৎসকরা জানিয়েছে এই মুহূর্তে ভ্রমণ ঝুঁকিপূর্ণ। ফলে লন্ডনে নেয়ার প্রাথমিক পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্থানীয় ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা পরিচালনা করছে। খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান প্রতিদিন হাসপাতালে যাওয়া আসা করছেন। গত শনিবার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান। বিএনপি চেয়ারপারসনের সিটি স্ক্যান সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট নরমাল এসেছে। এদিকে প্রতিদিন হাসপাতালের সামনে ভিড় করছেন দলের নেতাকর্মীরা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার একটু সুখবর শোনার প্রতীক্ষায় থাকেন তারা। মঙ্গলবার সকালে জার্মান ভিত্তিক এফআই অ্যাভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা থাকলেও আপাতত তা স্থগিত করা হয়েছে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। দর্শক, সর্বশেষ জানতে রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী এইচ হিমেল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হিমেল, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন আমাদেরকে। আপনি জানেন, বেগম খালেদা জিয়া গত 16 দিন যাবৎ কিন্তু রাজধানী যে এভারকেয়ার হসপিটাল রয়েছে সেখানে ভর্তি রয়েছেন এবং ওনার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। আপনি জানেন, গত শনিবার ওনার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন রয়েছেন, তিনি সর্বশেষ গণমাধ্যম কর্মীদের আমরা যারা আছে আমাদেরকে জানান। তার পরবর্তী কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা আসলে কোনো ধরনের ব্রিফ আসলে পাইনি। ডক্টরদের যে বৈঠক হচ্ছে সেই বৈঠকের পক্ষ থেকে, এবং গত রাত 10টায় কিন্তু ব্রিফ হওয়ার কথা ছিল, কিন্তু সেটিও কিন্তু হয়নি। তবে এর মধ্যে কিন্তু বেশ কিছু তথ্য আমরা আজ সকাল থেকে জানাচ্ছিলাম। বেগম খালেদা জিয়ার যে সিটি স্ক্যান রয়েছে, এই সিটি স্ক্যান সহ আরও কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু করা হচ্ছে এবং সেগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে, তেমনটা কিন্তু আমরা অনানুষ্ঠানিকভাবে আমরা জানতে পেরেছি। অন্যদিকে আপনি জানেন যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য বিদেশের যে চিকিৎসা যাত্রাটি রয়েছে সেটি কিন্তু গত শুক্রবার ভোরে অথবা শুক্রবার যে সকালে কিন্তু নিয়ে যাওয়ার কথা ছিল সেটি স্থগিত হয় এবং পুনরায় কিন্তু 9 ডিসেম্বর অর্থাৎ আজ মঙ্গলবার কিন্তু নেওয়ার কথা ছিল এবং সেটিও কিন্তু স্থগিত হয়েছে। আপনি জানেন যে জার্মান ভিত্তিক যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে যেটি আসার কথা সেটি কিন্তু আজও স্থগিত করা হয়েছে। আমরা এখানকার ডক্টর যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা তাদের সূত্রে যেটা জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার নানান রোগের যে জটিলতা রয়েছে সেই জটিলতায় কোনো একটি রোগ ভালো যদি হয় পরবর্তীতে অন্য একটি রোগ কিন্তু আরও খারাপ অবস্থার দিকে যায়, যার কারণে ওনার 80 বছর বয়সে 3 বারের এই সাবেক প্রধানমন্ত্রী কিন্তু যে শারীরিক যে সক্ষমতা রয়েছে বিমানে যাওয়া এবং বিমানে ওঠা, বিমানের উড্ডয়নের বিষয় আছে এবং সেখানে জাকি এবং অবতরণের বিষয় আছে, সেখানে যে ঝুঁকিপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো বিবেচনায় রেখে কিন্তু তারা এখনও এই দ্বিতীয়বারের মতো এই বিদেশ যাত্রাটা কিন্তু স্থগিত রেখেছে। এবং আপনি এটিও জানেন যে গত শুক্রবার খালেদা জিয়ার যে পুত্রবধূ রয়েছেন জুবাইদা রহমান, তিনি কিন্তু এসেছেন এবং তারপর কিন্তু তিনি প্রতিদিন আসছেন এবং মেডিকেল বোর্ড যে আছেন তাদের সাথে মিটিং করছেন এবং বেগম খালেদা জিয়ার সার্বিক স্বাস্থ্যের যে উন্নতি এবং সেটির জন্য কিন্তু চেষ্টা যাচ্ছেন। আজ সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করা হয়নি এবং আনুষ্ঠানিকভাবে যদি এখানে বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে কোনো ধরনের ব্রিফ করা হয় তাহলে আমরা জানাতে পারবো নতুন কোনো তথ্য, ওনার খালেদা জিয়ার তথ্য নতুন কোনো তথ্য আসছে কিনা। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়াকে ঘিরে যে অসুস্থতার বিষয় রয়েছে সেই বিষয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ডানা। হিমেল, ধন্যবাদ আপনাকে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বেগম রোকেয়া যে স্বপ্নের কথা বলেছেন সে স্বপ্নের পথে অগ্রসর হওয়া সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় নারী জাগরণে অবদান রাখায় 4 নারীর হাতে রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। ফেরদৌস রহমানের রিপোর্ট।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠান। এ সময় নারী জাগরণে অবদান রাখায় 4 নারীকে রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারীদের কালেকটিভ পুশব্যাক ছাড়া গুম বাংলাদেশে এরাডিকেশন সম্ভব না। গর্ভাবস্থা, শৈশবকাল, অপুষ্টি, পরিবেশগত দূষণ, এগুলো সব কিছুতেই নারীদের অভিজ্ঞতাকে যদি ইউজ করা যায় তাহলে বিজ্ঞানে এটা একটা বিরাট হেল্প হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, বেগম রোকেয়া সমাজ বিনির্মাণের আদর্শ, যে আদর্শে বেগম রোকেয়া জাতিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, পুরস্কার প্রাপ্তরা সেই পথেই সবাইকে নিয়ে যাবে বলে আশা করেন তিনি। আজকে যারা পুরস্কার পেলেন তারা শুধু বাংলাদেশের নয়, সারা বাংলাদেশকে তারা অন্য এক পর্যায়ে নিয়ে গেছে প্রত্যেকে। এটা আরো একটি পুরস্কার না, এটা যুগান্তকারী পুরস্কার, যারা আমাদেরকে দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে। বেগম রোকেয়া যে স্বপ্নের কথা বলেছেন, সেই স্বপ্নের পথে অগ্রসর হওয়া সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের যে নারী সমাজ, গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ, সেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ। এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। আমাকে মনে করিয়ে দিচ্ছে যে মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হয়েছে, এখন স্যার নারী ও শিশু মন্ত্রণালয়। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা। জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চালাতে বিএনপির 7 পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে তিনি বলেন, দুর্নীতি বাংলাদেশের অগ্রগতি ও জনগণের দৈনন্দিন জীবনকে পঙ্গু করে দিচ্ছে। তারেক রহমান বলেন, প্রতিষ্ঠানের স্বাধীনতা, পুরোপুরি স্বচ্ছতা আনা সহ 7টি পরিকল্পনায় কাজ করলে দুর্নীতি কমে আসবে। তিনি আরো বলেন, বহু বছর ধরেই বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে, তবে বিএনপির শাসনামলে এই লড়াই সবচেয়ে বেশি গতি পেয়েছিল। সরকার ভিন্ন কোনো নকশার পরিকল্পনা করলে জনগণ ছেড়ে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, ক্ষমতায় গেলে বিএনপির প্রথম যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে, আর দেশের ইতিবাচক পরিবর্তনের সবকিছু বিএনপির হাত ধরে এসেছে, ভবিষ্যতেও আসবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সাইফুল রিপনের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 7 দিনব্যাপী কর্মসূচির 3য় দিনের কার্যক্রম। উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ভয়ঙ্কর দুর্নীতির কাঠামোর মধ্যে থেকেও দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। বিএনপির প্রথম যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে। বিএনপির যে অঙ্গীকার, সেটা ফাঁপা অঙ্গীকার নয়। বিএনপির নেতৃত্ব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে অঙ্গীকারগুলো করেছেন, সেই অঙ্গীকার আমাদের আর্থিক সক্ষমতার মধ্যে সেই অঙ্গীকারগুলো পূরণ করা সম্ভব। কর্মসূচির 3য় দিনের উদ্বোধনীতে আরও বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, অনভিজ্ঞ কারো হাতে রাষ্ট্রযন্ত্র দেয়া সঠিক হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এটা এক দফা নাকি? তো এক দফার একটা অংশ আমরা অর্জন করেছি, ফ্যাসিবাদের পতন হয়েছে, বাকি অংশটুকু পূরণ করার জন্যই না এই অন্তর্বর্তীকালীন সরকার। দেশের ইতিবাচক পরিবর্তনের সবকিছু বিএনপির হাত ধরে এসেছে, ভবিষ্যতেও আসবে বলে জানান তিনি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।
আগামী নির্বাচন পরবর্তী দেশ শাসন করার জন্য দুঃশাসক, চাঁদাবাজ, সন্ত্রাসী রাখলে উন্নত দেশ পাওয়া কঠিন হবে বলে মনে করেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পতন ধরবে না, শুধু শাস্তি দিয়েই নয়, সামাজিকভাবে দুর্নীতিবাজদের প্রতিরোধ করলেই দুর্নীতি দমন সম্ভব হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ফজলে আদিত্য রিপোর্ট। দুর্নীতি বিরোধে তারুণ্যের ঐক্যতা গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025। জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন শেষে জাতীয় শিল্পকলা একাডেমিতে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন দুদক। সভায় দুদকের 2 কমিশনার জানান, দুর্নীতি রোধে বিদেশি কোনো মডেল আমাদের দেশে কাজ করবে না, আমাদের মডেল নিজেদেরই তৈরি করতে হবে। দুর্নীতি দমন করার জন্য আমরা যেমন দুর্নীতি দমন কমিশনের উপরে ভরসা রাখবো, কিন্তু আমাদের নিজেদের উপরে ভরসা এবং নিজেরা সেই চিন্তা করা, অনেক সময় হুইসেল ব্লোয়ার হওয়া, অনেক সময় আর কিছু না হোক একটা চিঠি দেওয়া, এবং দুর্নীতি দমন কমিশন তখন সেই চিঠিগুলোকে চিন্তা করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ডাক্তার সালেউদ্দিন আহমেদ বলেন, দুর্নীতি রোধে স্বচ্ছতা, জবাবদিহিতা জরুরি ব্যক্তি পর্যায়ে, তা না হলে দুর্নীতি রোধ করা যাবে না। দুর্নীতি রোধ করতে সামাজিক আন্দোলনের গুরুত্ব অপরিহার্য। স্বচ্ছতা এবং জবাবদিহিতা সেটা সবচেয়ে বড় জিনিস। এই দুটো না থাকলে কিন্তু দুর্নীতির জন্য যতই শাস্তি দিয়ে দুর্নীতিটা তো আমরা রোধ করতে পারলাম না। দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেন, ক্ষমতাচ্যুতরা পালিয়ে যাওয়ার সময় তাদেরকে যারা সহযোগিতা করেছে টাকার বিনিময়ে তাদেরকে ভোট দিবেন না। আগামী নির্বাচন পরবর্তী শাসন করার জন্য দুঃশাসক, চাঁদাবাজ, সন্ত্রাসী রাখলে উন্নত দেশ পাওয়া কঠিন হবে। আমরা যদি নির্বাচনে সঠিক লোককে নির্বাচন করি, আমরা দুর্নীতিগ্রস্তকে নির্বাচিত করব, আমরা সন্ত্রাসীকে নির্বাচিত করব, আমরা চাঁদাবাজকে নির্বাচিত করব, তাহলে আমরা কেমন করে প্রত্যাশা করব দেশে সুশাসন আসবে? এই দায়টা জনগণের। গত 15 বছর যেসব দেশে টাকা পাচার হয়েছে সেসব দেশে ফার্স্ট সেক্রেটারি পদমর্যাদায় দুদকের কর্মকর্তা পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যারা কল্যাণের কথা বলেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার সকাল 10:15টার দিকে ট্রাইব্যুনালে আসেন জুলাই আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেবেন তিনি। এই মামলায় গ্রেফতার 6 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এদিকে আজ গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 মামলায় শুনানি হবে। এই মামলায় সাবেক 3 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ 14 ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী হাসান আল মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসান, হাসনাত আব্দুল্লাহ সাক্ষ্য গ্রহণে কি বলেছেন, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? ধন্যবাদ আপনাকে। হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণ আগে সাক্ষ্যদানের যে কার্যক্রম সেটি মধ্যাহ্ন বিরতি চলছিল, অর্থাৎ তাকে 1 ঘন্টা বিরতি দেওয়া হয়েছিল। এর আগে প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে তিনি সাক্ষ্য দিয়েছেন এবং সেখানে তিনি যেটি বলার চেষ্টা করেছিলেন যে যখন তাদেরকে গ্রেপ্তার করা হয়, অর্থাৎ 2024 সালের 18 জুলাই তাদেরকে গ্রেপ্তার যখন করা হয়, তখনই কিন্তু তাকে মৎস্য ভবন এবং আন্তর্জাতিক মাতৃপ্রাণ ইনস্টিটিউট যে আছে এর মধ্যবর্তী কোনো একটা জায়গায়, যেখানে একটা পুরনো বিল্ডিংয়ে তাদেরকে আটকে রাখা হয় এবং সেখানে তাদেরকে দীর্ঘ সময় বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই ঘটনায় সরাসরি শেখ হাসিনা জড়িত ছিলেন এবং তার কয়েকজন মন্ত্রী সরাসরি এসে তাদেরকে কথাবার্তা বলেছিলেন এবং বিশেষ করে পদ্মা যে রাষ্ট্রীয় অতিথি ভবন আছে সেই পদ্মাতেও কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং অনেকটা জোরপূর্বক নানাভাবে এই আন্দোলন স্থগিত করবার যে ঘোষণা সেটি কিন্তু তারা দাবি করে আসছিলেন এবং যদিও তারা সেই দাবি প্রত্যাখ্যান করেছিলেন, পরবর্তীতে তাদের একটি স্টেটমেন্ট রেকর্ড করেছিল এবং সেখান থেকে তাদের মূল যে রেকর্ডগুলো ছিল সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র 8 দফা যে দাবি সেই দাবিগুলোকেই কাটছাঁট করে বিভিন্ন গণমাধ্যমে তারা প্রকাশ করেছিল। আমরা আরেকটি মামলা চলছিল যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেকটি মামলা চলছিল যেখানে শুনানি চলছিল, যেখানে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা ছিল যে গুমের ঘটনাগুলো ঘটেছিল গত 17 বছরে। এর মধ্যে অন্যতম একটি গুম ছিল যে ব্রিগেডিয়ার আজমি, যিনি জামাতের নেতার একজন ছেলে এবং যিনি সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার ছিলেন, তাকে গুম করা হয়েছিল। সেই মামলায়ও কিন্তু আজকে শুনানি হচ্ছিল এবং সেখানে 3 জন ডিজিএফআই কর্মকর্তাকে আজকে আদালতে হাজির করা হয়েছিল। যদিও সেই 3 জন আসামির পক্ষ থেকে এই মামলা থেকে অব্যাহতি চাওয়া হয়েছিল চূড়ান্ত শুনানি থেকে, যদিও সেটি দেয়নি। কিছুক্ষণ পরে আমরা হয়তো জানতে পারবো যে সেটি চূড়ান্তভাবে সেটি মঞ্জুর করেছে কিনা, সেটি আমরা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো। অন্য একটি মামলা ছিল যেখানে আসলে 6 লাশ পোড়ানোর ঘটনায়, সেই মামলায় কিন্তু আমরা দেখেছি যে আগামী 14 ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। শান্তি চুক্তি ভেঙে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 1 ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে 8 পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা কলেজের ভিতরে ক্যাম্পাসে ঢুকে গেছে। পরবর্তীতে যেটা হয়েছে যে আইডিয়াল কলেজের যারা উচ্ছৃঙ্খল ছেলেদের ছিল, এরা কিন্তু পুলিশের সাথে আবার এসে মারামারিতে লিপ্ত হয়। তো ইট পাটকেল মারছে, আমাদের পুলিশের বেশ কিছু আহত হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের শিকার মা মেয়ে লায়লা আফরোজ ও নাফিসা নাওয়াল বিনতে আজিজের মরদেহ তাদের গ্রামের বাড়ি নাটোরে দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বরগাছা গ্রামে মরদেহ পৌঁছালে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসছে। বাদ জোহর জানাজা শেষে তাদের দাফন করা হয়। এর আগে সোমবার দুপুর 12টার দিকে মোহাম্মদপুরের ভাড়া বাসায় লায়লা আফরোজ ও তার 9ম শ্রেণীর শিক্ষার্থী মেয়ে নাফিসাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নাফিসা প্রিপারেটরি স্কুলে পড়ত। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ। এবার আইডিএলসি জনতার ভোট। পদ্মার তীরে গড়ে ওঠা জেলা রাজশাহী আম, পান, কৃষিপণ্য ও অঞ্চলকে দিয়েছে আলাদা পরিচিতি। তবে নদী ভাঙন আর কর্মসংস্থানের অভাবে দিন দিন নাভিশ্বাসে জনপদের মানুষের। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির ফাঁদে এখনও গড়ে ওঠেনি নতুন শিল্প। যদিও আগামী নির্বাচন সামনে রেখে এসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। কাজী শাহেদের প্রতিবেদন। গ্রিন আর ক্লিন সিটি হিসেবে রাজশাহী শহরের যেমন পরিচিতি বিশ্বজুড়ে, তেমনি এই অঞ্চলের সুস্বাদু আম, মিষ্টি পান আর খয়ের আলাদা পরিচিতি দিয়েছে জেলাটিকে। এই অঞ্চলের মাছ ও সবজি যাচ্ছে দেশের বাজার ছেড়ে বিদেশেও। 1973 থেকে 2001 সাল পর্যন্ত জেলাটিতে 5টি আসন ছিল। 2008 সালে তা দাঁড়ায় 6টিতে। স্বাধীনতার পর থেকে হওয়া 12টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগ সমানে সমানে টক্কর দিয়েছে। আসনটিতে মোট ভোটার প্রায় 19.5 লাখ, শিক্ষার হার 80% বেশি। এসব আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে। মাঠে আছেন এনসিপির সম্ভাব্য প্রার্থীরাও। তাদের প্রচারে জমজমাট এখন ভোটের মাঠ। প্রায়োরিটি বেসিসে সুযোগ সুবিধা মতো ইনশাল্লাহ আমরা সমাধানের চেষ্টা করব। রাজশাহী প্রায় 50-60 হাজার ছেলে, তারা যেন কর্মসংস্থান হয়। জেলায় কর্মসংস্থানের অভাব সবচেয়ে বেশি। তার সমাধানের পাশাপাশি কৃষি পণ্যের ন্যায্য মূল্য, নদী ভাঙ্গন, মাদক নির্মূলে জনপ্রতিনিধিদের ভূমিকা দেখতে চান সাধারণ ভোটাররা। শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, রাজশাহীতে কর্মসংস্থানের প্রয়োজন। দাবি জানাবো যে তারা যেন কৃষি প্রতি যেন বেশি গুরুত্ব দেয়। বিশ্লেষকরা বলছেন, রাজশাহী পিছিয়ে পড়া জনপদ হওয়ায় উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এমন প্রতিনিধি প্রাধান্য পাবেন ভোটারদের কাছে। বিগত নির্বাচনে রাজশাহীর আসনগুলোতে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি জামায়াত। তবে এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে দলটি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সবসময় পাশে থাকে বলেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ায় বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং এর সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। সশস্ত্র বাহিনী দেশ ও জাতির ক্রান্তিকালেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এর আগে নৌপ্রধান বিএনসিসির প্যারেড পরিদর্শন করেন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।